আহ কথা শুনতে পাচ্ছ আমার? জি স্যার। ওকে, ঠিক আছে। আসলে আমরা তাহলে স্টার্ট করি। আমরা স্পেকট্রাম থেকে স্টার্ট করবো আজকে। হ্যাঁ, আমাদের আজকের লেকচারটা স্টার্ট হবে স্পেকট্রাম থেকে। জাস্ট এ মিনিট। ওকে, এখানে আমরা স্পেকট্রাম থেকে স্টার্ট করবো। হোয়াট ইজ স্পেকট্রাম? এখানে তুমি যদি পিকচারটা দেখো, তাহলে ওয়েন white light passes through prism, then it is split into seven color, and this band of seven color is known as spectrum. আমাদের কিন্তু স্পেকট্রামের ডেফিনেশনটা মাস্ট বি পড়তে হবে। ওকে, দেন হচ্ছে স্পেকট্রামের ক্লাসিফিকেশন। স্পেকট্রামস আর মেইনলি টু টাইপস, একটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম স্পেকট্রা অ্যান্ড ইমিশন স্পেকট্রা। ওকে, অ্যানাদার ইজ কন্টিনিউয়াস স্পেকট্রাম। তো মেইনলি হচ্ছে অ্যাবজর্পশন অ্যান্ড ইমিশন স্পেকট্রাম। তো এইগুলোর ডেফিনেশন গুলো বলা আছে। হোয়াট ইজ কন্টিনিউয়াস স্পেকট্রা? স্পেকট্রা obtained when white light passes through a prism is known as continuous spectra. এখানে তোমার কোনো ডিসকন্টিনিউটি থাকবে না, একটা ওয়েভের মতো সেটা ফ্লো করতে থাকবে। And absorption spectra is spectra obtained by absorption of electromagnetic radiation. Mainly spectra is electromagnetic radiation to the atoms, ions, or molecules of sample. And mainly absorption spectra are তোমার ব্ল্যাক অর ডার্ক, কারণ এটা শুধুমাত্র অ্যাবজর্পশনের কারণেই প্রডিউস হচ্ছে, আর কোনো লাইট এখান থেকে রিফ্লেক্ট হচ্ছে না। যদি কোনো লাইট তোমার চোখে রিফ্লেক্ট নাই হয়, তাহলে সেটা কিন্তু তুমি দেখতে পাবে না। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে ডার্ক ডার্ক স্পেকট্রা। দেন হচ্ছে ইমিশন স্পেকট্রা। স্পেকট্রা অবটেইনড বাই ইমিশন অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন টু দ্য অ্যাটমস, আয়ন্স অর মলিকুলস অফ স্যাম্পল। মেইনলি একটা স্যাম্পল যখন ইলেকট্রন অ্যাবজর্ব এনার্জি অ্যাবজর্ব করে, তখন ইলেকট্রন লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে তোমার জাম্প করে। যখন সেটা আবার ব্যাক করছে তার অরিজিনাল পজিশনে, তখন কিন্তু সে এনার্জি রিলিজ করছে। সেটি হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ইমিশন স্পেকট্রা, অ্যান্ড দ্যাট ক্যান বি ভিজিবল অর ইনভিজিবল। ঠিক আছে, এটা কিন্তু ভিজিবল হতে পারবে আবার ইনভিজিবল হতে পারবে। কখন ভিজিবল হবে? ওয়েন দ্য ওয়েভলেন্থ রেঞ্জ ইজ 380 টু 780, তখন তুমি এটা ভিজিবল রেঞ্জের মধ্যে পড়ছে, তুমি এটা দেখতে পাবে। আর ইফ ইটস বিলো 380 অর অ্যাভাব 780, তখন কিন্তু এটা তুমি অবজার্ভ করতে পারবে না, কারণ সেটা হয়ে যেতে পারে ইউভি অর এক্স রে। আর যদি অ্যাভাব হয় তাহলে ইনফ্রারেড, রেডিও ওয়েভ আর মাইক্রোওয়েভ, এগুলো কিন্তু হতে পারে। আর ওগুলো খালি চোখে কিন্তু দেখা যায় না। ওকে, দেন তোমাকে এটাও জানতে হবে হাউ তোমার হাইড্রোজেন স্পেকট্রাম অ্যারাইজ। কারণ একটা এরকম তোমার অনেক সময় এক্সাম্পল দেওয়া থাকে আর কি। Just a minute, এটা বারবার এই জিনিসটা আসছে কেন? ওকে, হ্যাঁ, এখন দেখো, অনেক সময় এরকম একটা এক্সাম্পল দেওয়া থাকে। এখানে একটা নিউক্লিয়াস আছে, ইলেকট্রন এখান থেকে এখানে ট্রানজিট করতেছে, ইলেকট্রন এখানে ছিল, আর এটা জেড ইকুয়ালস টু হচ্ছে 1। দেন কোশ্চেন দিল হাউ স্পেকট্রাম অ্যারাইজেস ফর দ্য স্টেম মলিকুল, অ্যানালাইজ ইট। তখন তোমাকে হাইড্রোজেন অ্যাটমের কিভাবে স্পেকট্রাম অ্যারাইজ করে বা কিভাবে প্রডিউস হয় সেটা তোমাকে অ্যানালাইজ করতে হবে। sure। আর ওইটা অ্যানালাইজ করতে গেলে তখন তোমাকে এই পিকচারটাই ড্র করতে হবে, অন্য কোনো পিকচার দিলে হবে না। তুমি এখানে 7 or 8 এনার্জি লেভেল দিয়ে দিবা, তারপরে প্রত্যেকটা এনার্জি লেভেল থেকে ফার্স্ট এনার্জি লেভেলে ইলেকট্রন ট্রানজিট করবে, ওইটা হচ্ছে লাইম্যান সিরিজ।
আপার যে কোনো এনার্জি লেভেল থেকে যখন সেকেন্ড এনার্জি লেভেলে জাম্প করবে তখন সেটা হচ্ছে বামার সিরিজ। থার্ড এনার্জি লেভেলে আসলে এটা হচ্ছে প্যাশ্চেন সিরিজ। ফোর্থে আসলে ব্রাকেট সিরিজ। আর ফিফথ এনার্জি লেভেলে আসলে সেটা হচ্ছে পোন্ড সিরিজ। আর এটা হচ্ছে যদি সিক্সথ এনার্জি লেভেলে আসে সেটা হচ্ছে হামফ্রে সিরিজ। ওকে, এই সিরিজগুলো তুমি একটু মনে রাখতে পারো, হ্যাঁ। অ্যান্ড কিভাবে অ্যারাইজ করে সেটার একটু এক্সপ্লেনেশন আমি তোমাদেরকে এখানে একটু দিয়ে দিই। সাপোজ এটা হচ্ছে একটা ক্যাথোড টিউব, আমি এখানে একটা টিউব ড্র করতেছি। এইটা হচ্ছে একটা ক্যাথোড টিউব, এখান থেকে একটা ক্যাথোড দেওয়া আছে, এটা হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, এটা একটা এনার্জি সোর্স এখানে দেওয়া আছে। এখন এখান থেকে যখন হাই ভোল্টেজ একটা স্পার্ক অ্যাপ্লাই করা হবে, এখানে হাইড্রোজেন অ্যাটম আছে। হাইড্রোজেন অ্যাটম, এখানে হাইড্রোজেন অ্যাটম আছে। এখন তুমি একটু বলো তো, আহ, সবগুলো হাইড্রোজেন অ্যাটম তোমার আমাদের যে এনার্জি সোর্স বা যেখান থেকে স্পার্ক অ্যাপ্লাই করা হচ্ছে তার সাথে কি সেম ডিস্টেন্সে আছে, নাকি এক একটা ডিস্টেন্স এক এক রকম? বলো তো। স্যার এক একটা ডিস্টেন্স এক এক রকম থাকবে না, হ্যাঁ, ডিফারেন্ট? এক একটা ডিস্টেন্স এক এক রকম। আর এখানে কি আমাদের ক্ষেত্রে এটা কি পসিবল একটা হাইড্রোজেন অ্যাটম এখানে নেওয়া পসিবল? নো স্যার। এখানে তো সেভারাল হাইড্রোজেন অ্যাটম থাকবে, তাই না? তো এক একটা হাইড্রোজেন অ্যাটম যদি এক 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 রকম ডিস্টেন্সে থাকে, তাহলে সবাই তো আর সেম এনার্জি অ্যাবজর্ব করবে না, এক একজন এক এক ধরনের এনার্জি অ্যাবজর্ব করবে, তাই না? জি স্যার। ইয়েস স্যার। তাহলে সবার ইলেকট্রন কি সেম ডিস্টেন্সে মানে জাম্প করবে? সবাই কি 1 থেকে 2 তে যাবে? সবাই কি 1 থেকে 3 বা 1 থেকে 4 এরকম হবে না। কোনো হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রন 1 থেকে 2, কোনটা 1 থেকে 4, কোনটা 1 থেকে 5, কোনটা 1 থেকে 8। এটা ডিপেন্ড করছে সে কি কি অ্যামাউন্টের এনার্জি অ্যাবজর্ব করছে, তাই না? ইয়েস So স্যার। when we apply spark on the hydrogen gas, then first this hydrogen gas molecule will convert it into hydrogen atom, then its electron absorb energy, and it depends the distance between atom and the energy source, how how much energy they will absorb. So they will transit from lower energy level to different higher energy level. তাহলে different higher energy level যাবে, and when we stop the energy source or applying spark, then this electrons jumps from different higher energy level to different lower energy level. আচ্ছা, এটা কেন বললাম different lower energy level? কারণ এখানে একটু আবার খেয়াল করো, আমি যে টিউবটা ড্র করলাম, আবার এখানে একটু টিউবটা ড্র করতেছি। সাপোজ এটা হচ্ছে টিউব। ওকে, এই টিউবের এখানে হচ্ছে স্পার্কের অ্যাপ্লাই করার জায়গাটা, হাইড্রোজেন অ্যাটম গুলো এই জায়গায় জায়গায় আছে। এখন দেখো, স্পার্ক যেখান থেকে অ্যাপ্লাই করা হচ্ছে তার সারাউন্ডিং এর যে এনভায়রনমেন্ট, খুব কাছাকাছি যে এনভায়রনমেন্ট, ওগুলো কিন্তু অনেক এনার্জি ওখানে অ্যাপ্লাই করা হয়েছিল। তো ওই জায়গার এনভায়রনমেন্টটা খুব দ্রুত কুল ডাউন হবে না ওইটা স্লোলি হবে? ওই জায়গার এনভায়রনমেন্টটা কুল ডাউন স্লোলি হবে। আর এনার্জি সোর্স থেকে যেটা ডিস্টেন্সে আছে ওই জায়গার এনার্জি তো কম গেছে, তাই না? ওখানে যদি এনার্জি কম যায় তাহলে ওখানের যে এনভায়রনমেন্ট এটা খুব দ্রুত কুল ডাউন হয়ে যাবে, তাই না? ইয়েস স্যার। হুম। তাহলে যে অ্যাটম গুলো খুব ডিস্টেন্সে থাকবে ওই জায়গার এনভায়রনমেন্ট যদি খুব দ্রুত কুল ডাউন করে, তাহলে সে খুব র্যাপিডলি এনার্জি লস লস করবে, এবং লস করে সে হয়তো বা 8 থেকে 1 অথবা 7 থেকে 1 বা 7 থেকে 2 খুব র্যাপিডলি জাম্প করবে। বাট যেগুলো এনার্জি সোর্সের খুব কাছাকাছি থাকে থাকে ওই জায়গার এনভায়রনমেন্ট তো খুব স্লোলি কুল ডাউন হচ্ছে, তাহলে ওই জায়গার যে ইলেকট্রন গুলো আছে সেগুলো কিন্তু এত র্যাপিডলি 6 থেকে 1-এ জাম্প করতে পারবে না। সে হয়তো 6 থেকে 5, 5 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 2 এইভাবে জাম্প করবে, তাই না? এই জন্য জি আমরা স্যার। কিন্তু কথাটাই তাই বলেছি, ডিফারেন্ট হায়ার এনার্জি লেভেল টু ডিফারেন্ট লোয়ার এনার্জি লেভেল, অ্যান্ড উই গেট এ পার্পল লাইট অর পিঙ্ক লাইট।
And when we analyze this light, we get different series. And these series are given below. তো তখন তুমি এই পিকচারটা ড্র করার পর ডিফারেন্ট সিরিজ গুলো দিবা, and we can calculate the wavelength of this series by using Rydberg equation. ঠিক আছে, ওই কথা একটু বলে নিবা। by using Rydberg equation equals to হচ্ছে নিউ বার Rydberg equation. ওকে, নিউ বার মানে স্যার স্পার্ক থেকে হাইড্রোজেন গ্যাস মলিকিউলস এর ডিসটেন্সের উপর স্যার নির্ভর করবে যে হ্যাঁ এমিশনটা হ্যাঁ কতটুকু হবে। রাইট, হ্যাঁ, এনার্জি সোর্সের থেকে ডিস্টেন্সের উপর ডিপেন্ড করবে সে কতটুকু এনার্জি অ্যাবজর্ব করছে। আবার স্পার্ক অ্যাপ্লাই করা অফ করে দিলেও সেটা ডিপেন্ড করবে, কারণ যেখান থেকে স্পার্ক অ্যাপ্লাই করা হচ্ছে ওই জায়গায় এনার্জি তো অনেক হাই থাকে, তাই না? তাহলে ওই জায়গার এনভায়রনমেন্টটা ইয়েস। কুল ডাউন হতে তো টাইম লাগে। আবার যে যে ওইখান থেকে যে ডিস্টেন্সের যে স্পেস বা পজিশন, ওই জায়গায় কিন্তু এনার্জি যেহেতু কমই অ্যাপ্লাই করা হয়েছে, ওই জায়গার এনভায়রনমেন্টটা খুব দ্রুত কি হবে, কুল ডাউন করে যাবে। এটি হচ্ছে কথা। তাহলে ওখানকার ইলেকট্রন গুলো খুব র্যাপিডলি কি করবে, এনার্জি লস করবে বা রিলিজ করবে। ওকে, তাহলে নিউ বার ইকুয়ালস টু 1/λ ইকুয়ালস টু হচ্ছে আর এইচ রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার। এই অ্যাটমিক নাম্বারটা যদি হাইড্রোজেন হয় তাহলে জেড এর ভ্যালু 1, যদি তোমার লিথিয়াম হয় তাহলে জেড এর ভ্যালু হচ্ছে 3। আর এইচ এর যে ভ্যালু, আর এইচ ইকুয়ালস টু হচ্ছে 1.09678 ইন্টু 10⁻⁷, এটা হচ্ছে পার মিটার। যদি এভাবে লেখো 1.09678 ইন্টু 10⁻², তাহলে এটা হচ্ছে পার ন্যানোমিটার। আর এভাবে লিখতে পারো 1.09678, এটা হচ্ছে পার সেন্টিমিটার। যে কোনো ইউনিট তুমি ইউজ করতে পারো। N1, এই ইকুয়েশনে N1 অলওয়েজ হচ্ছে লোয়ার এনার্জি লেভেল, আর N2 হচ্ছে হায়ার এনার্জি লেভেল অলওয়েজ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, কারণ না হলে ল্যামডার ভ্যালুটা নেগেটিভ আসবে, আর ল্যামডার ভ্যালু ক্যান নট বি নেগেটিভ। ওকে, আচ্ছা। তো ফার্স্ট আসবে লাইম্যান সিরিজ। ফর লাইম্যান সিরিজ দ্য ভ্যালু অফ N1 is 1. For Lyman series, N1 equals to always 1, or N2, it can be 2, 3, 4 to infinity. যে কোনটা হতে পারে, and we get UV light in this series. Then হচ্ছে Balmer series. For Balmer series, এভাবে লিখে নিবা আর কি। Balmer series, N1 equals to 2, N2 equals to 3, 4, 5 to infinity. Okay. Then question, N1 equals to 3, N2 equals to 4, 5, 6, infinity. আর এখানে তো একটু বলে নিতেই হবে, এটা হচ্ছে ভিজিবল লাইট, এটা হচ্ছে আয়ার লাইট। আর প্যাস্টেন, ব্রাকেট, ফুন, হামফ্রে সবগুলো অ্যাকচুয়ালি আয়ার। ঠিক আছে, তো ওই জিনিসগুলো তোমাকে একটু লিখে নিতে হবে, এই যে বামার সিরিজ, প্যাশন সিরিজ, ব্রাকেট সিরিজ, ফোন সিরিজ, এগুলো লিখলেই এনাফ, শেষ। ঠিক আছে, এইভাবে সিরিজটা এক্সপ্লেন করলেই 4 মার্কসের কোশ্চেনটা এক্সপ্লেন করা হয়ে যাবে। তো ফার্স্টে আমি যে এক্সপ্লেনেশন গুলো কথা বললাম ওগুলো কিন্তু থাকতে হবে, পিকচারটা ড্র করতে হবে, আর সিরিজ গুলো লিখতে হবে। ঠিক আছে, নেক্সট। আর ওকে। যে দুইটা কোশ্চেন, আচ্ছা, আর যে জিনিসটা তোমাদেরকে মাস্ট বি পড়তে হবে সেটা হচ্ছে ডিটেকশন অফ ফেক কারেন্সি অর পাসপোর্ট, এটা পড়তেই হবে। আর এখানে কয়েকটা জিনিস তোমাকে লিখতেই হবে। আমরা অনেকে এটা পড়ে লিখে ফেলি, আমি তাও তোমাকে একবার বলে দিচ্ছি।
There are two security device in our original currency. One is fine thread and one is phosphofluorescent ink or phosphor ink. এই ফসফর ইঙ্কের কথাটা তোমাকে লিখতেই হবে। ফসফর ইঙ্ক or তোমার ডাই, যেটা লেখো না কেন। And when we apply UV light, এই যে when we apply UV light, UV light এর রেঞ্জটা কত এটাও তোমাকে লিখতে হবে এই কোশ্চেন অ্যান্সারের সময়। তুমি যদি এই দুটো ইনফরমেশন ঠিক মতো না দাও তাহলে তোমাকে একদম নাম্বার কমিয়ে দিবে, ন্যানোমিটার আর কি। And when you apply UV light, range between 230 to 375 nanometer, then the electrons of phosphor ink absorb this energy and jumps from lower energy level to higher energy level. And when we stop this source, then this electron jumps from higher energy level to lower energy level and emit visible light of specific wavelength. And by observing this color, we detect uh, currency or passport. If we doesn't observe any visible light or color, then this passport or currency is fake. তাহলে এইভাবেই তোমাকে কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা লিখতে হবে, ঠিক আছে? তাহলে এই দুটা পয়েন্ট মাস্ট। আর ইলেকট্রন যে জাম্প করছে বা ট্রানজিট করছে সেই কথাটাও কিন্তু এখানে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? বাট কোন কারেন্সির জন্য কি কালার এইটা কিন্তু ম্যান্ডেটরি না, ওইটা আমাদের দরকার নেই, ঠিক আছে? দেন অ্যানাদার জিনিস হচ্ছে ইউজ অফ আইআর রে। আইআর রে যে ইউজ, এইটা তুমি এমসিকিউ পারপাসে পড়বা, মাস্ট বি পড়বা। আইআর রেটাকে আমরা তিনটা রেঞ্জে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে নিয়ার আইআর, নাম্বার টু এটা হচ্ছে মিডল আয়ার, আর এটা হচ্ছে ফার আয়ার। এখন নিয়ার আয়ার এর ওয়েভলেন্থটা অবভিয়াসলি এটা কম হবে, 780 টু 250, 250 না, 2500 ন্যানোমিটার। আর এটা হচ্ছে 2500 টু 25000 ন্যানোমিটার। আর এটা হচ্ছে 25000 টু 10⁶ ন্যানোমিটার। এই রেঞ্জটা মনে রাখাটা গুরুত্বপূর্ণ না, আমি তাও বললাম আর কি। এখন মিডল আয়ার এর ইউজটা কি? মিডল আয়ার হচ্ছে তোমার ফাংশনাল গ্রুপ আইডেন্টিফিকেশন ইউজ করা হয়, ফাংশনাল গ্রুপ আইডেন্টিফিকেশনে ইউজ করা হয়। তারপরে আমাদের বডিতে, বডি থেকে যে হিটটা রিলিজ হয় সেই হিটটা কিন্তু মিডল আয়ার রেঞ্জের হয়, ঠিক আছে? দেন মিডল আয়ারে ইউজ করে তোমার আয়ার থার্মোগ্রাফটাও করা হয়। আয়ার থার্মোগ্রাফ করে তুমি কিন্তু টিউমার সেল, ক্যান্সার সেল বা এফেক্টেড এরিয়াগুলোকে আইডেন্টিফাই করতে পারো, ঠিক আছে? দেন হচ্ছে ফার আয়ার। ফার আয়ার রে অ্যান্ড নিয়ার আয়ার রে বোথ আর ইউজড ইন আয়ার থেরাপি। মাসেল পেইন বা এগুলো থাকলে আয়ার থেরাপি ইউজ করা হয়। সেই ক্ষেত্রে তোমার ফ্রোজেন শোল্ডার ট্রিটমেন্টে আয়ার রেটা ইউজ করা হয়। এটা মেইনলি ফার আয়ার রেটে ইউজ করা হয়। ফার আয়ার রে ইজ মাচ বেটার দেন নিয়ার আয়ার, কারণ ফার আয়ার এর তোমার ওয়েভ লেন্থ হাই হওয়ার কারণে এখানে এনার্জিটা কম থাকে। এটা ভালো, এটা আমাদের সেলগুলোকে স্টিমুলেট করে। আর স্টিমুলেট করার কারণে সে ওই মাসেলটা মুভমেন্টে মুভমেন্ট আমরা ইজিলি করতে পারি, ঠিক আছে? এবং এখানে ফার আয়ার রেটার লো ইমিশনটা ইউজ করা হয়। লো ইমিশন মেথডে তোমার এখানে সেলটা খুব আহ, ভালোভাবে স্টিমুলেট হয়, বাট সেলের হিট অত বেশি হিট অ্যাপ্লাই করা হয় না, তাই সেলটা খুব বেশি তোমার টেম্পারেচার সেলেরটা বাড়ে না আর কি, ঠিক আছে? এই জন্য এটা কিন্তু আমাদের জন্য হেল্পফুল। ওকে, তাহলে এই জিনিসগুলো তোমরা একটু এমসিকিউ পারপাসে পড়বা, আর কিছুই না, এখানের জন্য সিকিউ কোনো কোশ্চেন নাই, ঠিক আছে? আর লাস্ট লিস্ট থিওরি ফর ফার্স্ট পার্ট, সেটা হচ্ছে পারসিস্টেন্স লাইন। তুমি কি জানো যে পারসিস্টেন্স লাইনটা কি অ্যাকচুয়ালি? পারসিস্টেন্স লাইন জানা আছে কি আমাদের? নো স্যার। আচ্ছা,
আচ্ছা, একটু আগে যে আমি বলছিলাম হাইড্রোজেন অ্যাটমের স্পেকট্রাম, ওখানে কি আমি একটা হাইড্রোজেন অ্যাটম নিতে পারবো? পারবো না, না তাই স্যার। না? তাহলে এখানে থাউজেন্ডস অফ মিলিয়নস অফ বিলিয়নস অফ হাইড্রোজেন অ্যাটম থাকবে। এখন এই হাইড্রোজেন অ্যাটম গুলো এনার্জি অ্যাবজর্ব করে লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে যাবে। আবার যখন হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে জাম্প করবে তখন তো এনার্জি ইমিট করবে, তাই না? তার জন্য আমরা ইমিশন স্পেকট্রাম পাবো। এখন সেই স্পেকট্রামের এক একটা হাইড্রোজেন অ্যাটমের জন্য এক একটা করে লাইন পাওয়া যাবে, তাই না? এখানে কিন্তু সেভারেল লাইন পাওয়া যাবে। এখন তুমি যদি স্যাম্পল কমাতে থাকো, মানে হাইড্রোজেন অ্যাটমের নাম্বার কমাতে থাকো, তাহলে ওই হাইড্রোজেন অ্যাটমের জন্য যে লাইনগুলো পাওয়া গিয়েছিল সেই লাইনগুলো তো আর থাকবে না, তাই না? তার মানে আমি যদি স্যাম্পল কমাতে থাকি, স্পেকট্রাম থেকে লাইনের নাম্বারও কি হতে থাকবে? কমতে থাকে। কমতে থাকবে। বাট একটা সার্টেন টাইমে দেখা যায় আমি স্যাম্পলের অ্যামাউন্ট কমাচ্ছি, বাট ওই লাইনগুলো আর রিমুভ হচ্ছে না। তো যে লাইনগুলোকে আর রিমুভ করা যায় না ওইটাকে বলা হয় পারসিস্টেন্স লাইন। এটাই মেইনলি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট অফ এন এলিমেন্ট। ওই পারসিস্টেন্স লাইন দিয়ে তুমি ওই এলিমেন্টটাকে কি করতে পারো? আইডেন্টিফাই করতে পারো। ঠিক আছে, তাহলে আমার ডেফিনিশনটা হচ্ছে, ইফ উই ডিক্রিজ স্যাম্পল line of spectrum also decreases, but some lines does not removed. That lines are those lines are called persistence line. And for sodium, its value is 590 nanometer. সোডিয়াম অ্যাটমের জন্য তুমি পারসিস্টেন্স লাইন পাবা 590 ন্যানোমিটারে। ওই স্যাম্পলের অ্যামাউন্ট তুমি যতই কমাও না কেন সোডিয়ামের, এই লাইনটা রিমুভ হবে না, এটা রয়ে যাবে। আনলেস তুমি সব হাইড্রোজেন সোডিয়াম অ্যাটম রিমুভ করে ফেলবা। যদি একটাও সোডিয়াম অ্যাটম থাকে তাহলে তুমি এই জায়গায় এই লাইনটা পাবে। এটা কি বলা হয়? পারসিস্টেন্স লাইন। ওকে, এটা কিন্তু আমাদের লাগবে। বাই ইউজিং পারসিস্টেন্স লাইন্স উই ক্যান আইডেন্টিফাই মেটাল অ্যাটমস or atoms. And for this, we use Ru powder, mainly ruthenium powder, or এটাকে রেফারেন্স ইউনিটও বলা হয়। Okay, শেষ। এখন আমরা কিছু ম্যাথ দেখবো আর কি। আমি কোশ্চেন দিচ্ছি। What is the largest wavelength line in nanometer in infrared series for hydrogen spectrum, where n1 equals to 3. আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, এখানে তোমার ইনফ্রারেড সিরিজের লার্জেস্ট ওয়েভলেন্থটাকে তোমাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে। এখন ইনফ্রারেড সিরিজ কোনটা বলো তো?
এখানে তো প্যাশ্চানো ইনফ্রারেড, ব্র্যাকেট ইনফ্রারেড, ফোন্ডো ইনফ্রারেড। তাহলে আমরা কোন সিরিজের জন্য এটা ক্যালকুলেট করব বলতে পারবে? The Passion রাইট, প্যাশ্চেন। কেন? কারণ এন ওয়ান N1 এর equals to 3. হ্যাঁ রাইট, n1 = 3। তাহলে ওয়েভলেন্থ 1/λ ইকুয়ালস টু হচ্ছে এখানে আর এইচ। এখানে হাইড্রোজেন অ্যাটম, এই জন্য জেড এর ভ্যালু 1 আসবে, এটা লেখার দরকার নেই। 1/n1² মাইনাস 1/n2²। এখন তুমি n2 এর ভ্যালু কত ধরবে, এটা আমাকে বলো। আচ্ছা, ডেল্টা ই এর সাথে ল্যামডার রিলেশনটাকে প্রপোর্শনাল না ইনভার্সলি প্রপোর্শনাল? Inversely proportional. রাইট। তাহলে এনার্জি যত হাই হবে, ওয়েভলেন্থ তত লো হবে। আর অপোজিটটা বলে এনার্জি যত কম হবে, ওয়েভলেন্থ তত বড় হবে, তাই না? মানে লার্জেস্ট ওয়েভলেন্থ হবে, তাই তো? যখন এনার্জিটা Yes. কি মিনিমাম, তাই না? আচ্ছা, এখন ইলেকট্রন যখন একদম সবচেয়ে নিয়ারেস্ট এনার্জি লেভেল থেকে আসে, তখন রিলিজ এনার্জিটা কি লোয়েস্ট না? Yes, sir. আর যদি ইনফিনিটি থেকে আসে, তাহলে রিলিজ এনার্জিটা কি হাইয়েস্ট, তাই তো, ম্যাক্সিমাম। Yes. তাহলে ইলেকট্রনটা যখন নিয়ারেস্ট এনার্জি লেভেল থেকে আসবে ওই সিরিজে, তখন পাওয়া যাবে লোয়েস্ট এনার্জি বাট হাইয়েস্ট বা লার্জেস্ট ওয়েভলেন্থ। তাহলে এখানে n2 এর ভ্যালু কত হবে বলো তো? n1 তো 3, তাহলে n2 কত হবে? 4. নিয়ারেস্ট এনার্জি লেভেল 4 না? জি স্যার। তাহলে 4 হবে, n2 এর ভ্যালু 4 হবে। আর ন্যানোমিটারে ক্যালকুলেট করতে বলা হয়েছে, আমি রিডবার্গ ইকুয়েশনের ভ্যালুটাই ন্যানোমিটার স্কেলে নিয়ে নেই, 10⁻² ন্যানোমিটার। তাহলে এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিই, 1.09678 ইন্টু 10⁻², 1/3² মাইনাস 1/4²। তাহলে এই জায়গার ভ্যালুটা কত হয়? একটু ক্যালকুলেট করে বলবা, দেন আমরা ল্যামডার ভ্যালু বের করবো। স্যার ল্যামডার ভ্যালু আসতেছে স্যার 1875.6 ন্যানোমিটার। আবার বলো। স্যার ল্যামডার ভ্যালু আসছে স্যার 1875.6 ন্যানোমিটার। এত বেশি ল্যামডার ভ্যালু আসছে? এত বেশি তো আসার কথা না। দেখো তো আবার ল্যামডার ভ্যালু। তার মানে 1/λ ভ্যালু এটা আসতেছে 0.000533। আর ল্যামডা ভ্যালু আসতেছে 1876.17, তাই না? জি স্যার, কারেক্ট, ঠিক আছে। ঠিক আছে না? জি স্যার। হ্যাঁ, আরেকটা ম্যাথ করি আজকে তোমাদের এখানে শেষ করবো আর কি। আরেকটা ম্যাথ হচ্ছে ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ of third line in
ব্র্যাকেট সিরিজ। ঠিক আছে, অফ হাইড্রোজেন অ্যাটম। এটা হচ্ছে কোশ্চেন। সলভে চলে আসি। এখানেও ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে বলা হয়েছে, তাহলে 1/λ ইকুয়ালস টু আর এইচ ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। এখানে ব্র্যাকেট সিরিজ, সরি হাইড্রোজেন অ্যাটম, জেড এর ভ্যালু 1। ব্র্যাকেট সিরিজ যেহেতু, n1 এর ভ্যালু কত হবে বলো তো? 4। 4। তাহলে এখন n2 এর ভ্যালু কত হবে সেটা তোমাকে বের করতে হবে। এখন ব্র্যাকেট সিরিজে আমি যাই। ওকে, এখানে 1 2 3 4 5 6 7 8 9। ব্র্যাকেট সিরিজ যেহেতু n1 এর ভ্যালু হচ্ছে 4। ওকে, 4টা নিলাম। এখন দেখো 5 থেকে যখন 4 ইলেকট্রন ট্রানজিট করবে, এটা হচ্ছে ব্র্যাকেট সিরিজের ফার্স্ট লাইন। লাইন নাম্বারটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমি তোমাকে বোঝাচ্ছি। যে কোনো সিরিজের ফার্স্ট লাইন হচ্ছে নিয়ারেস্ট এনার্জি লেভেল থেকে যখন আসবে, তাহলে 5 থেকে 1-এ 5 থেকে 4-এ আসলে ফার্স্ট লাইন, 6 থেকে 4-এ আসলে সেকেন্ড লাইন, 7 থেকে 4-এ আসলে থার্ড লাইন। তাহলে n2 ভ্যালুটা কি পাওয়া গেল এখান থেকে? ইয়েস স্যার, 7। 7। তাহলে এটা কি বোঝা গেল যে কিভাবে লাইন নাম্বারটা বের করতে হয়? জি স্যার। এখন আমাকে তো ন্যানোমিটারে ক্যালকুলেট করতে বলে নাই। আমি চাইলে ন্যানোমিটারও বের করতে পারি, মিটার স্কেলও বের করতে পারি। কোন কোন স্কেলে বের করবা? স্যার মিটার এখানে স্কেলে বের মেনশন করবো। স্যার ন্যানোমিটারে করবো। আচ্ছা, ন্যানোমিটার। ওকে, 1.09678 ইন্টু 10⁻² পার ন্যানোমিটার। তাহলে 1.09678 10⁻², 1/4² মাইনাস 1/7²। এইটাকে সলভ করলে কত আসছে ভ্যালু? ফার্স্ট এটা মনে হয় 0.00046। সো ল্যামডা ইকুয়ালস টু 1/00046। 2173.91 ন্যানোমিটার। ঠিক আছে, এটাই আসছে। জি স্যার, এটাই আসছে। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আমরা আর দুইটা টাইপের ম্যাথ এখান থেকে করে আমরা এই অংশটা শেষ করবো। আমরা ভ্যালোসিটি বা রেডিয়াসের ম্যাথও করব। দেন আমরা নেক্সট ক্লাসে এই ম্যাথগুলো শেষ হয়ে যাবে, তারপর আমরা সলিবিলিটিতে এন্টার করব। ঠিক আছে, ওকে স্যার। স্যাটারডেতে ক্লাস নিব, হ্যাঁ। ওকে। আচ্ছা স্যার।